সাধারণ ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে কিনা তা জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। মওলানা ভাসানীর ৪৮তম ওফাত দিবস উপলক্ষে রোববার টাঙ্গাইলের সন্তোষে তার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে আরও কয়েকটি রাজনৈতিক দল দরকার উল্লেখ করে সার্জিস বলেন, যত দল বাড়বে জবাবদিহিতাও তত বাড়বে। দেশকে এগিয়ে নিতে হলে -2 ফর্মুলা বাদ দিয়ে +2 ফর্মুলা করতে হবে, তাহলেই দেশ দ্রুত এগিয়ে যাবে বলেও তিনি জানান। ১০০ দিনের প্রত্যাশা অনুযায়ী সরকার কাজ করতে পারেনি উল্লেখ করে সার্জিস বলেন, রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে সরকারের অবস্থান আরও ভালো হতো। এদেশের রাজনৈতিক দলগুলো দেশের কথা, দেশের মানুষের কথা না ভেবে ব্যক্তিগত ও দলীয় স্বার্থ প্রাধান্য দেয় বলেও অভিযোগ করেন। অনিয়ম, দুর্নীতি আর দখল বাণিজ্য কাজে লাগিয়ে সম্পদের পাহাড় গড়েছেন স্বৈরাচার আওয়ামী লীগের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। চালের বাজার থেকে নিয়োগ সব জায়গায় ছিল তার নিয়ন্ত্রণে। ঘুষ ছাড়া কোনো কাজ করতেন না তিনি। নিজে তো দুর্নীতি করেছেন, তার সাথে যুক্ত করেছেন পরিবারকেও। নওগাঁর আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জীবন আহমেদ। সামান্য চালের ব্যাপারী থেকে মন্ত্রী, এ যেন আলাদিনের চেরাগ। আওয়ামী লীগের আশীর্বাদে হাজিনগর ইউপি চেয়ারম্যান, নিয়াতপুর উপজেলা চেয়ারম্যান এবং টানা 4 বার নওগাঁ 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাধন চন্দ্র মজুমদার। আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রীও ছিলেন তিনি। রাতারাতি বনে গিয়েছেন হাজারো কোটি টাকার মালিক। এলজিইডি, কৃষি বিভাগ, খাসপুকুর, সরকারি জমি ও বিভিন্ন নিয়োগ বাণিজ্যে ছিল তার দখলে। এখানে শেষ নয়, অভিযোগ আছে 4 মেয়ে 3 জামাতা সহ মন্ত্রণালয়ের অনেকে মিলে একটি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। তার ছোট ভাই মনোরঞ্জন মজুমদার ছিলেন সিন্ডিকেটের মূল হোতা। সব অপকর্মের সমন্বয়ক ভাতিজা রাজেশ মজুমদার ছিলেন সাধনচন্দ্রের সহকারী। জামাতা আবু নাসের বেগ ছিলেন মাগুরার সাবেক ডিসি। তার এপিএসএ দায়িত্বে ছিলেন ছোট মেয়ে তৃণা মজুমদার। টাকার বিনিময়ে দপ্তরে যে কোনো পদায়ন, বদলি, বরাদ্দ সবকিছুই মন্ত্রণালয়ে বসে করতেন তৃণা। তাদেরকে বঞ্চিত করে তার ভাইকে মনোরঞ্জন মজুমদারকে দিয়ে ওই পুকুরগুলি নিজের চাষ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন। এছাড়া পোরশা সাভার নেওয়াতপুরের হাই স্কুল, মাদ্রাসা, কলেজের যত নিয়োগ, সকল নিয়োগ বাণিজ্যের মূল হোতা ছিল মনোরঞ্জন মজুমদার। সাধনচন্দ্রের নির্দেশে মনোরঞ্জন মজুমদার প্রত্যেকটি নিয়োগের অনুকূলে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লক্ষ টাকা করে গ্রহণ করে নিয়োগ প্রদান করেছেন। তাদের যে গোপন সম্পত্তি শোনা যাচ্ছে এখন 8,000, 10,000 কোটি টাকা। সামান্য একটা মেম্বার, চেয়ারম্যান, ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান কিভাবে 8-10 বছরে এত টাকার মালিক হলো, এটা এখন সাধারণ জনগণ সহ গোটা দেশবাসীর প্রশ্ন। শুধুমাত্র আমি বিএনপি করার দায়ে আমার জমি জায়গা দখল করে রেখেছে। আমি কোর্টে মামলা করি, আমার পক্ষে রায় হয়, তারপরও এখন পর্যন্ত জমি জায়গা ছাড়ে নাই। সাধনচন্দ্র মজুমদার 8 থেকে 10,000 কোটি টাকার মালিক কিভাবে হয়েছেন, এমন প্রশ্ন রাজনীতিবিদ সহ সাধারণ মানুষের। সাধন মজুমদার কাছে তিনি 20 লক্ষ টাকা চাইছে, টাকা দিতে পারেনি। আমার জায়গা অন্য ছেলেকে 20 লক্ষ টাকা দিয়ে চাকরি দিয়েছে। নওগাঁ 46-1 সে একজন তথা সারা বাংলাদেশের খাদ্যমন্ত্রী। তার চরিত্র এতটা যে নিচে আসবে, এটা আমরা নিয়াতপুর প্রশাসন সাভারের মানুষ, জনসাধারণ কখনোই আমরা ভাবিনি। পুলিশ দিয়ে দাবানো করে, পুলিশ দিয়ে বিচার করে, পুলিশ দিয়ে টাকা খায়। আমাদের তো চেয়ারম্যানে 14 বিঘা মাটির ধান উনি আগুন লাগিয়ে পড়াইছে। আমাকে সাধন মজুমদার আমাকে ধর্ষণের মামলা চাপেলে। সাধনচন্দ্র মজুমদারকে গ্রেপ্তারের পর তার অবৈধ সম্পদের অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। অন্ধ হলেও বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশের ব্লাইন্ড ক্রিকেট দল। 23 নভেম্বর থেকে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া 4র্থ টি20 ব্লাইন্ড বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্যে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা। তাদের অর্জন আছে অনেক, কিন্তু চ্যাম্পিয়নের মুকুটটা নেই। তবে 7 দেশের এই প্রতিযোগিতায় এবার শিরোপা খরা ঘোচাতে চান তারা। মমিনুর রিপনের রিপোর্ট। এ যেন ক্রিকেটের মাধ্যমে স্বপ্নের ক্ষমতায়ন। দৃষ্টি নেই, তবে খেলার প্রতি অদম্য ভালোবাসা আর ইচ্ছের টানেই 22 গজের উইকেটে এই খেলোয়াড়রা। মূলত বলের শব্দ ব্যবহার করেই ক্রিকেট খেলেন তারা, যদিও দলের সবাই দৃষ্টিহীন নন। দৃষ্টিসীমা 10 মিটারের মধ্যে 4 জন, 5 মিটারের মধ্যে 3 জন এবং একাদশে বাধ্যতামূলক 4 জন ব্লাইন্ড ক্রিকেটার রাখতে হয়।
ম্যাচের পার্থক্যটা আসলে গড়ে দেন তারাই, কারণ B1 ক্রিকেটাররা যে রান করেন সেটা দ্বিগুণ করে স্কোরবোর্ডে যোগ হয়। দেশকে শিরোপা জেতাতে হলে বড় ভূমিকা রাখতে হবে তাদেরই। আগেরবার যেহেতু শিরোপা হাতছাড়া করেছে, এবার শিরোপা হাতছাড়া করার মতো কোনো ওয়ে নাই ইনশাল্লাহ, বিকজ সবাই চাচ্ছি যাতে শিরোপাটা আনতে পারি, এই আর কি। এবার আগেরবারের তুলনায় আমাদের মনে হচ্ছে আমাদের রিদমও খুব ভালো, আর আমরা ওভারঅল সব দিক মিলিয়ে কনফিডেন্স। B1 প্লেয়াররা একটা এক্সপেক্টর হিসেবে কাজ করে ম্যাচের মধ্যে, তো সুতরাং আমরা B1রা খুব চেষ্টা করতেছি যেন গেম চেঞ্জার হিসেবে আমরা নিজেকে ভূমিকা রাখতে পারি। 2008 সালে ব্লাইন্ড ক্রিকেটে পা রাখে বাংলাদেশ। গত 16 বছরে তাদের অর্জন একেবারেই কম নয়। একাধিক সিরিজ জয় আছে, বিশ্বকাপের সেমিফাইনাল খেলার রেকর্ডও আছে। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের রানার্স আপ দলের নামও বাংলাদেশ। IBSA ওয়ার্ল্ড গেমসে ব্রোঞ্জ পদকও জিতেছে তারা। স্কিলে কিছুটা পিছিয়ে থাকলেও শিরোপা জেতাটা অসম্ভব কিছু নয় বলে মন্তব্য বাংলাদেশের এই ভারতীয় কোচের। ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান দে উইল বি হ্যাভিং ভারত পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেটে অনেক এগিয়ে, তবে এখন বাংলাদেশকে পিছিয়ে রাখার কারণ নেই। ছেলেরা নিজেদের প্রমাণ করেছে, ওদের শিরোপা জয়ের সামর্থ্য আছে। হোয়াটএভার দ্য ট্রায়াঙ্গেল সিরিজ আর ওয়ার্ল্ড কাপ। শুধু দৃষ্টিসীমা নয়, বাংলাদেশের ব্লাইন্ড ক্রিকেটের সীমাবদ্ধতাও অনেক। আর্থিক সংকটের কারণে প্রায়ই ঘরোয়া লিগ খেলা হয় না, খেলার উপকরণও নেই পর্যাপ্ত পরিমাণ। তবে আপাতত এসব নিয়ে না ভেবে শুধু প্রস্তুতিতেই মনোযোগী ব্লাইন্ড ক্রিকেটাররা, কারণ তারা জানেন একটি শিরোপাই বদলে দিতে পারে এদেশের ব্লাইন্ড ক্রিকেটের ভাগ্য। মমিনুর রিপন, NTV নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন আগামী 17 ডিসেম্বরের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে 13 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানি শেষে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সোমবার সকালে শেখ হাসিনা সরকারের 9 মন্ত্রী ও 2 উপদেষ্টা সহ 13 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। যাদের হাজির করা হয় তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমণি, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। আর রিমান্ডে থাকায় ডক্টর আব্দুর রাজ্জাককে হাজির করা হয়নি। বেলা 11টায় আসামিদের উপস্থিতিতে বিচার কাজ শুরু হয়। শুরুতে চিফ প্রসিকিউটর গত 15 বছরে সংঘটিত খুন, গুম, নির্যাতন সহ নানা অপরাধের জন্য শেখ হাসিনা এবং হাজির করা আসামিরা কিভাবে দায়ী তা তুলে ধরেন। প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা, শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংঘটিত হয়েছে, এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার। মোটা দাগে তারা প্রত্যেকেই সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির দায়ে অভিযুক্ত, কারণ তারা নির্দেশ দিয়েছেন, পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিলেন, সরাসরিও জড়িত ছিলেন, কমপ্লিসিট করেছেন। এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে 1 মাস সময় মঞ্জুর করেছেন। 1 মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। এই মামলায় ট্রাইব্যুনাল শেখ হাসিনার অবস্থান জানতে চাইলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয় তিনি পলাতক আছেন, দেশে ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা চলছে। একমাত্র আসামি শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে, যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। যেহেতু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে, তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। শুনানিতে 5 আসামির পক্ষে সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজি মামলা পরিচালনা করতে চাইলে চিফ প্রসিকিউটর জানান সমাজি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যাচ্ছেন, তাই তার মামলা পরিচালনা করা ঠিক হবে না। পরে শুনানি থেকে নিজেকে সরিয়ে নেন এহসানুল হক সমাজি। তবে অন্য কয়েকজনের পক্ষে মামলা পরিচালনার অনুমতি নেন কয়েকজন আইনজীবী। অভিযোগের কপি আসামিদেরকে ওয়ারেন্ট এক্সিকিউশনের সময় অথবা পরে প্রদান করা যাইতে পারে। উক্ত এলিগেশনের কপি প্রদান করা হয়নি। মাননীয় ট্রাইব্যুনাল মৌখিকভাবে বলে দিয়েছেন যে আদেশের এলিগেশনের কপি আপনাদের 2 জন আসামি সহ অন্যান্য আসামিদেরও
প্রদান করা হইবে। জুলাই আগস্ট গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো আসামিদের হাজির করা হলো। সেই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের পরিবার এবং স্বজনরা চাচ্ছেন এই ট্রাইব্যুনালে যেন তারা ন্যায় বিচার পান। প্রসিকিউশন টিমও বলছেন তারা ন্যায় বিচার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। হাসান জাভেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। বিএনপি ক্ষমতায় যাক বা না যাক তা নিয়ে দলটি ভাবছে না, বরং দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে দ্রুত নির্বাচন হলে তারা পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যত বেশি সময় থাকবে তত বেশি সমস্যার সৃষ্টি হবে, কারণ এটি নির্বাচিত সরকার নয়, জনগণের ম্যান্ডেট নেই তাদের। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, দ্রুত নির্বাচন হলে দেশ নিয়ে ষড়যন্ত্রকারীরা আর সুযোগ পাবে না। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। কিন্তু আজকে যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে, যারা বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে আছে, তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে। বিএনপি সহ দেশের রাজনৈতিক দলগুলোর ১৫ বছরের লড়াই সংগ্রাম জুলাইয়ের সফল গণ অভ্যুত্থানের পথ সৃষ্টি করেছিল বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আর প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বারবার নির্বাচন প্রশ্নে পিছিয়ে যাচ্ছে সরকার, যাতে প্রশ্ন আসছে জনগণের মনে। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা ১০০ দিনের পূর্তির বক্তব্য রেখেছেন, ভালো হয়েছে। অনেকেই আশান্বিত হয়েছে, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। সংস্কার প্রস্তাব সহ দেশের জন্য মঙ্গলজনক যেসব পরিকল্পনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপন করেছেন, সেই পরিকল্পনাগুলো দেশের মানুষ গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। শাসক গোষ্ঠীকে সন্ত্রস্ত করা যায়, এটি মৌলানা ভাসানী জাতিকে দেখিয়েছে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ২০১৭ সাল থেকে ৭ বছরে ইসলামী ব্যাংকের মোট ঋণের ৮০% ঋণ নিয়েছে এস আলম গ্রুপ। তবে ব্যক্তির দায়ে এস আলম বা বেক্সিমকোর মতো কোনো প্রতিষ্ঠান বন্ধ করা হবে না বলেও জানিয়েছেন তিনি। সকালে বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আমানতকারীদের স্বার্থ রক্ষায় দুর্বল ব্যাংকগুলোকে প্রয়োজন অনুযায়ী তারল্য সহায়তা দেওয়া হবে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। এ সময় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ বলেন, সংকট থেকে ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, যার ফলে ৩ মাসে ৪,৯৭২ কোটি টাকা নতুন আমানত সংগ্রহ করেছে ব্যাংকটি। এছাড়াও প্রবাসী আয় এসেছে প্রায় ১০,০০০ কোটি টাকা। আগামী ১ বছরের মধ্যে সংকট থেকে উত্তরণের মাধ্যমে পুরোপুরি ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক পথে রয়েছে অন্তর্বর্তী সরকার। তাদের কার্যক্রম নিয়ে হতাশ নয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তবে জনগণের প্রত্যাশা পূরণে কার্যক্রমে আরও গতিশীলতা আনার তাগিদ দিয়েছে সংস্থাটি। সোমবার রাজধানী ধানমন্ডিতে সরকারের ১০০ দিনের পর্যবেক্ষণ তুলে ধরে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা নেই সরকারের। সরকারের দায়িত্ব বাস্তবায়নে দ্রুত প্রয়োজনীয় কৌশল ও রোড ম্যাপ প্রণয়নের তাগিদও দেন টিআইবির নির্বাহী পরিচালক। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ ৫ ঘন্টা পর তুলে নিয়েছেন শিক্ষার্থীরা। তবে এর আগে সড়ক ও রেলপথ অবরোধে চরম দুর্ভোগে পড়ে বাস ও ট্রেনের যাত্রীরা। নোয়াখালী থেকে ঢাকাগামী একটি ট্রেনে ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় কয়েকজন আহত হয়। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানীর মহাখালী থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকের সড়কের দুই পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভে। বেলা ১১টার দিকে শুরু হওয়া শিক্ষার্থীদের এই অবরোধ বিক্ষোভে আটকে পড়ে সে এলাকার সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা। দফায় দফায় মিছিল করে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি জানায় শিক্ষার্থীরা। তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবিতে সে প্রেক্ষিতে ২৪শে এসে ৫ই আগস্টের পর থেকেই আমরা এই
বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য, আমরা দাবির আন্ডারে আছি, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষক এবং আমাদের যে পরীক্ষা পদ্ধতি এগুলি বিশ্ববিদ্যালয়ের মানের নয়। এটা 2017 সালে ঢাবির অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন থেকে আমরা আরো বেশি করে বৈষম্যের শিকার হই। শিক্ষার্থীরা মহাখালী রেল ক্রসিংয়ে অবস্থান নেয়। এ সময় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস রেল ক্রসিংয়ে না থামলে ট্রেন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে, এতে আহত হয় কয়েকজন। ঘটনাস্থল ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে বিকেলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। টানা প্রায় 5 ঘন্টার অবরোধে কমলাপুর রেল স্টেশনের ট্রেনের শিডিউল বিপর্যয়ে চরম দুর্ভোগে পড়ে বিভিন্ন রুটের ট্রেন যাত্রীরা। আর সড়কপথে পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছেছে অনেকেই, তবে আটকে পড়েছে দূরপাল্লার বাস। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিগত শেখ হাসিনা সরকারের আমলে গঠিত ট্রাইব্যুনালেই বিচারের মুখোমুখি হলেন দলটির প্রভাবশালী নেতারা। সকালে প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয় শেখ হাসিনা সরকারের হেভিওয়েট সাবেক মন্ত্রী, উপদেষ্টা, সচিব এবং একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে। এই দিন 5 আসামির পক্ষে শুনানি করতে এসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীন হচ্ছেন এমন খবরে শুনানি থেকে বিরত থাকেন সিনিয়র অ্যাডভোকেট এহসানুল হক সমাজি। তামজিদ সুমনের রিপোর্ট। সোমবার সকাল 10:15টায় নারায়ণগঞ্জ কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে। এর পরপরই কাশিমপুর কারাগার থেকে আনা হয় শেখ হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী দীপুমণিকে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয় সাবেক আরও 7 হেভিওয়েট মন্ত্রী, 2 উপদেষ্টা, 1 সচিব ও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত 1 বিচারপতিকে। আওয়ামী লীগ সরকারের এই প্রভাবশালী মন্ত্রী উপদেষ্টাদের আইনজীবী কে হচ্ছেন তা নিয়ে আগ্রহ ছিল জনমনে। এদিন পরিচয়পত্র নিশ্চিত করে শুধুমাত্র মামলা সংশ্লিষ্ট আইনজীবী, আদালতে নিয়োজিত পুলিশ ও গণমাধ্যম কর্মী ছাড়া কাউকে ট্রাইব্যুনালে প্রবেশ করতে দেওয়া হয়নি। শুনানির শুরুতে আনিসুল হক, ফারুক খান, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক ও তৌফিক ইলাহির পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়ান এহসানুল হক সমাজি। তবে এহসানুল হক সমাজি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেতে যাচ্ছেন চিফ প্রসিকিউটরের দেয়া এমন তথ্যে আসামি পক্ষের বক্তব্য উপস্থাপন থেকে বিরত থাকেন তিনি। যেহেতু লার্নের চিফ প্রসিকিউটর যেই ইন্টিমেশন অনারেবল ট্রাইব্যুনালকে দিয়েছেন এবং বলেছেন যে আমি দায়িত্ব নিয়েই কথাই বলছি, তিনি সূচনা লগ্নেই যে কথাগুলো বলেছেন, আমি মহামান্য আদালত এবং সকলের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে আমি আমার বক্তব্য দান থেকে বিরত ছিলাম। পরে মামলার প্রয়োজনীয় নথি চেয়ে আবেদন করেন আসামি পক্ষের কয়েকজন আইনজীবী। অভিযোগের কপি আসামিদেরকে ওয়ারেন্ট এক্সিকিউশনের সময় অথবা পরে প্রদান করা যাইতে পারে। উক্ত এলিগেশনের কপি প্রদান করা হয়নি। মাননীয় ট্রাইব্যুনাল মৌখিকভাবে বলে দিয়েছেন যে আদেশের এলিগেশনের কপি আপনাদের 2 জন আসামি সহ অন্যান্য আসামিদেরও প্রদান করা হইবে। শুনানি শেষে পরিবারের সদস্য ও নিজেদের নিয়োগ দেয়া আইনজীবীদের সাথে সাক্ষাৎ শেষে কারাগারে পাঠানো হয় অভিযুক্তদের। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি ক্ষমতায় গেলে গণঅভ্যুত্থানের শহীদদের নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার বেশি দিন থাকলে বেশি সমস্যার সৃষ্টি হবে। প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশাও প্রকাশ করেন ফখরুল। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে আমরা বিএনপি পরিবার। জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। এ সময় তিনি সবাইকে সাধ্য অনুযায়ী অসহায়ের পাশে দাঁড়াতে উদাত্ত আহ্বান জানান। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে। বাংলাদেশের সকল মানুষকে বলতে চাই, আপনি নিজে যদি মনে করেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কাউকে সহযোগিতা করতে পারবেন, সেই মানুষটিকে কিছুটা হলেও চলাফেরায় হোক বা ভিন্নভাবে হোক স্বাবলম্বী করে দেওয়ার দয়া করে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
এর আগে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, দ্রুত নির্বাচন হলে ষড়যন্ত্র করার সুযোগ কমে যাবে। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। কিন্তু আজকে যারা বাংলাদেশের ক্ষতি করতে চাচ্ছে, যারা বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে, তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে। এ সময় জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত হবার উল্লেখ করেন মির্জা ফখরুল। অনেকেই আশা নিতে হয়েছে, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। তারেক রহমানের দেয়া প্রস্তাবগুলো দেশের মানুষ গ্রহণ করছে বলেও মন্তব্য বিএনপি মহাসচিবের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার এখনও নির্বাচনী রোডম্যাপ দেয়নি। বিএনপির এমন বক্তব্যের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেছেন, সংস্কার কমিশন গঠন নির্বাচনী রোডম্যাপেরই অংশ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সরকার একটা কনস্টিটিউশনাল কমিশন করে দিয়েছে, তারা 31শে ডিসেম্বরের মধ্যে তারা তাদের রিপোর্টটা দিবেন। সেই রিপোর্টটা দিয়ে সরকার বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবে। আমরা পলিটিক্যাল পার্টিদেরকে বলি তারা আমাদের অংশীদার। তো এই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসে ডিসাইড হবে যে আসলে বাংলাদেশের এই যে 1972 যে কনস্টিটিউশন হয়েছে সেটা অ্যামেন্ডমেন্ট হবে না কি হবে সেটা ওরা ডিসাইড করবে। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ 5 ঘণ্টা পর শিক্ষা মন্ত্রণালয়ের আলোচনার আশ্বাসে তুলে নেয় শিক্ষার্থীরা। সড়ক ও রেলপথ অবরোধে চরম দুর্ভোগে পড়ে বাস ও ট্রেন যাত্রীরা। নোয়াখালী থেকে ঢাকাগামী একটি ট্রেনে ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় কয়েকজন আহত হন। বিকেলে ট্রেন এবং সড়কে যানবাহন চলাচল শুরু হয়, তবে সন্ধ্যায় আবারও মহাখালীর সড়কে নামে শিক্ষার্থীরা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতে চান না তিতুমির কলেজের শিক্ষার্থীরা। আলাদা হয়ে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে তাই তাদের রাজপথের এই আন্দোলন। কলেজ থেকে মিছিল নিয়ে মহাখালী রেল ক্রসিংয়ে অবস্থান নেন। বন্ধ হয়ে যায় রাজধানীর সাথে সারা দেশের রেল যোগাযোগ। তিতুমির বিশ্ববিদ্যালয়ের দাবিতে সে প্রেক্ষিতে 24-এ এসে 5ই আগস্টের পর থেকেই আমরা এই বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। শিক্ষা ক্ষেত্রে যে বৈষম্য, আমরা দাবির আন্ডারে আছি, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষক এবং আমাদের যে পরীক্ষা পদ্ধতি এগুলি বিশ্ববিদ্যালয়ের মানের নয়। এটা 2017 সালে ঢাবির অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন থেকে আমরা আরো বেশি করে বৈষম্যের শিকার হই। নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস রেল ক্রসিংয়ে না থামলে ট্রেন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে শিক্ষার্থীরা। এতে শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে প্রায় 5 ঘণ্টা পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। অবরোধের কারণে কমলাপুর রেল স্টেশনে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দেয়। নির্ধারিত সময় ট্রেন না ছাড়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মহাখালী এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের, যার প্রভাব পড়ে নগর জুড়ে। অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যান। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টু আর নেই। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 81 বছর বয়সী এই কিংবদন্তি। তার মৃত্যুতে শোক প্রকাশ করে সাবেক সতীর্থরা বলছেন, মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখলেও প্রাপ্য সম্মানটুকু পাননি পিন্টু। কুশল ইয়াসেরের রিপোর্ট। জাকারিয়া পিন্টু এদেশের ফুটবলের আতুরঘরের প্রথম অধিনায়ক। স্বাধীনতার যুদ্ধে রাইফেল, মেশিন গানের জায়গায় তার যুদ্ধের বড় উপকরণ ছিল পায়ের ফুটবল। তিনি ও তার সতীর্থরা মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবলের মধ্য দিয়ে যে আলোড়ন তুলেছিলেন তা ইতিহাসের পাতায় লেখা হয়েছে স্বর্ণাক্ষরে। সেই অকুতভয়ের অধিনায়ক চোখ বুঝলেন চিরকালের মতো। হৃদরোগ, কিডনি জটিলতায় ভুগছিলেন বহুদিন। রোববার তাকে ধানমন্ডির এক হাসপাতালে ভর্তিও করা হয়।
কিন্তু সব রক্ষণাবেহ ভেঙে দিয়েছে মৃত্যু। জাকারিয়া পিন্টুর মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন আত্মীয় সতীর্থরা। ধানমন্ডির তাকুয়া মসজিদে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। উনি মুক্তিযুদ্ধের সময় খেলাধুলা হয়তো আর্মস করে না, কিন্তু উনি একজন মুক্তিযোদ্ধা ছিল। তারপর যেসব টাকা খেলাধুলা করেছে উনি কিন্তু মুক্তিযুদ্ধ ফান্ডে দিছে। তা আমি চাই আব্বারে ওইভাবে বাংলাদেশ আমরা আমাদের ইচ্ছা চাইতে আমরা দেশের মানুষের কাছে আব্বার ইচ্ছা দিয়ে দিলাম, যাতে ওইভাবে আব্বার সম্মান দেওয়া হয়। স্বাধীন বাংলা ফুটবল দল 1971 সালে ভারতের মাঠে 16টি প্রদর্শনী ম্যাচ খেলে সেখান থেকে অর্জিত অর্থ তুলে দেয়া হয় মুক্তিযুদ্ধের তহবিলে, যার অন্যতম নায়ক ছিলেন পিন্টু। সতীর্থরা বলছেন প্রাপ্য সম্মানটুকু দেয়া হয়নি তাকে। এত ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল মর্সেন ক্লাবে যে তাকে বিট করে গোল হয়েছে এইরকম আমি দেখি নাই আমার ক্রীড়া জীবনে, আমি এটা দেখি নাই। ইভেন কি স্বাধীন বাংলা ফুটবল দলের খেলাতেও দেখি নাই যে কেউ তাকে বিট করে গোল দিছে। পাশে পিন্টু ভাই খেলছেন এবং পিন্টু ভাই এত সাহস যোগাইছেন, না হলে আজকে আমি এই 51 বছরে আজকে ফুটবলের সাথে আছি, ঢাকা মাঠে আমি খেলতেই পারতাম না। বাংলাদেশকে তিনি রিপ্রেজেন্ট করছে এবং এইটা ওনার মূল্যায়ন আমরা কেন যে করি নাই, আমাদের বাংলাদেশ সরকারের এটা বলতে পারেন যে ব্যর্থতা বলতে পারেন। খেলোয়াড়ি জীবন শেষে সংগঠকের ভূমিকায় ছিলেন। মোহামেডানের পরিচালক পদও অলংকৃত করেছেন পিন্টু। তার মরদেহ মঙ্গলবার সকালে প্রিয় ক্লাব মোহামেডানে আনা হবে। সকাল 10টায় জানাজার পর জাতীয় প্রেস ক্লাবে আরেকটি জানাজা হবে। শ্রদ্ধা জানানোর পর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। 1943 সালের 1 জানুয়ারি নওগাঁয় জন্ম নেয়া এই কিংবদন্তির ফুটবল শুরু করেছিলেন 50-এর দশকের শেষ দিকে। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক পথেই আছে অন্তর্বর্তী সরকার। তাদের কার্যক্রম নিয়ে হতাশ নয়, তবে জনগণের প্রত্যাশা পূরণে আরও গতিশীল হবার তাগিদ দিয়েছে টিআইবি। সরকারের 100 দিনের পর্যবেক্ষণ তুলে ধরে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব বাস্তবায়নে প্রয়োজনীয় কৌশল এবং রোডম্যাপ প্রণয়নের তাগিদও দেয় সংস্থাটি। নাজিবুর রহমানের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন পূর্তিতে ব্রিফিংয়ে পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এতে উঠে আসে সরকার গঠন, রাষ্ট্র সংস্কার কমিশন গঠন, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল সহ নানা বিষয়। অভিযোগ করা হয় সরকারের দায়িত্ব বাস্তবায়নে প্রয়োজনীয় কৌশল ও রোডম্যাপ প্রণয়নের উদ্যোগ এখনও নেওয়া হয়নি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী পুনর্গঠনে সরকারি উদ্যোগে ধীরগতি দেখছে সংস্থাটি। অস্বীকার করার কোনো উপায় নেই যে মানুষের দৈনন্দিন জীবনের যে মূল বিষয়টি দ্রব্যমূল্যের ক্ষেত্রে, বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রত্যাশিত ভূমিকা পালিত হয়নি বা প্রত্যাশিত অর্জন হয়নি। ভূমিকা ছিল, প্রয়াস ছিল, এখনো আছে, অব্যাহত আছে, কিন্তু সেটি সুফল হয়নি। রাষ্ট্র সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত অর্জনের লক্ষ্যে রোডম্যাপ সহ, টাইম বাউন্ড রোডম্যাপ সহ কৌশল প্রণয়নের সম্ভাবনা ছিল। সেটির প্রতি আমরা আহ্বান জানিয়েছিলাম, সেটি করা হয়নি। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হলেও অন্তর্বর্তীকালীন সরকারকে প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি বৈদেশিক ঋণ নেয়ার বদলে অনুদান সংগ্রহের দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দেন টিআইবি নির্বাহী পরিচালক। সরকারের মধ্যে ইতিবাচক রাজনৈতিক চর্চার ঘাটতি কিন্তু দৃশ্যমান। বিশেষ করে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি কিন্তু নতুন করে স্ট্রাইক ব্যাক হচ্ছে। সুদসহ ঋণ পরিশোধের বোঝায় জড়িত দেশবাসী, তাদের উপর আরো অতিরিক্ত বোঝা এটা চাপিয়ে দেয় কিনা সেটা কিন্তু ভাবতে হবে। এই ঋণ সহায়তার তুলনায় অনুদানের দিকে আরো বেশি দৃষ্টি দেওয়ার প্রয়োজন বলে আমরা মনে করি। রাজনৈতিক দলগুলোতে গণতান্ত্রিক চর্চা ও প্রয়োজনীয় সংস্কার করার তাগিদও দেন তিনি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।